ভারতে বসে শেখ হাসিনার রাজনীতি করার সুযোগ নেই। লোকসভায় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদন, দেশে এলে গ্রেফতার, বিচার করবে আদালত। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্কে সুবাতাস। ধর্মের নামে বিভাজন তৈরি করছে একটি মহল, সংখ্যালঘুদের সুরক্ষায় বদ্ধপরিকর সরকার, বললেন মির্জা ফখরুল। সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সর্বপ্রথম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। দেশ চালাতে ব্যর্থ সরকার, মন্তব্য বিরোধী দলীয় নেতার। 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। স্বৈরাচার হতে পারবে না আর কেউ, এনসিপির হুঁশিয়ারি। বিগত 16-17 বছরের সময়ের কথা মনে রাখবেন, শুধু একটা লাইন বলে শেষ করব, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। গলা চেপে 70 দাদিকে হত্যা করল রাতে, টাকা ও গয়নার জন্য এমন হত্যাকাণ্ড ধারণা পুলিশের, ঘাতক গ্রেফতার। হঠাৎ মরক্কো থেকে স্পেনে অভিবাসন প্রত্যাশীর ঢল, এক শহরে একদিনেই প্রায় 1.5 লাখের অনুপ্রবেশ, নিহত 24। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারতের মাটিতে বসে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেয়া হচ্ছে না, আর তাকে ফেরত পাঠাতে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় সংসদীয় কমিটিকে এই কথা জানিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির তৈরি করা ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এদিকে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে দ্বিপক্ষীয় আলোচনা শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর বিভিন্ন সময় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি, এমনকি ভার্চুয়ালি দলীয় নানা বৈঠকে অংশ নিয়ে আসছেন। সম্প্রতি তিনি আবারও দেশে আসার কথা বলেছেন। এ ধরনের কর্মকাণ্ড করার সুযোগ পাওয়ায় বারবার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ভারতের লোকসভায় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক প্রতিবেদন জমা দিয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়ে ঢাকার অনুরোধ নয়াদিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। সংসদীয় কমিটি বলেছে, চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ভারতের মানবিক মূল্যবোধের অংশ হিসেবে শেখ হাসিনাকে সেখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে। এ অবস্থান অব্যাহত রাখারও সুপারিশ করেছে সংসদীয় কমিটি। তবে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হয়নি বলেও জানানো হয়। 30 বছর মেয়াদী ভারত বাংলাদেশ গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে চলেছে। চুক্তিটির নবায়নের বিষয়ে এখনো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সংসদীয় কমিটি। সেই সাথে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ দেওয়া হয়েছে। আফরিন মৌ, নিউজ 24। দেশে এলে গ্রেফতার হবেন শেখ হাসিনা, নেওয়া হবে আইনি ব্যবস্থা, আদালত বিচার করবে তার নিজস্ব বিবেচনায়। এসব কথা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। জানান, জুলাই সনদের ভিত্তিতেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে। ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বরে শুক্রবার সকালে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। উদ্বোধন শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার মামলাগুলোর তদন্ত করে দোষীদের শাস্তি দেয়া হবে। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয়।
এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। একই কর্মসূচিতে পর্যটন প্রতিমন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যটন খাতকে কিভাবে আকৃষ্ট করা যায় জনগণের কাছে এবং বিদেশি পর্যটকদের কাছে, সেই ব্যাপারে আমরা একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। কক্সবাজার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের করতে সরকার কাজ করছে বলেও জানান পর্যটন মন্ত্রী। সেটাকে আমরা যদি সুসজ্জিত করতে পারি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের সফরে উঠে আসছে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ইতিবাচক বার্তা। 3 দিনের সফরের শেষ দিনে কাল সকালে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। দ্বিতীয় দিনে তিনি কক্সবাজারে যান এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পরিদর্শন করেন রোহিঙ্গা ক্যাম্প। উখিয়ার বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন তারা, পর্যবেক্ষণ করেন রোহিঙ্গাদের বর্তমান জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম সহ সার্বিক পরিস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এখানে 1 নম্বর দাতা দেশ হিসাবে কাজ করে আসছে। কিভাবে খরচ হয় ওনারা নিজ চোখে দেখতে এসেছেন এবং ওনারা দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং উনি বাংলাদেশের উপর কিরকম বিরূপ প্রভাব পড়ছে এটাও জিজ্ঞাসা করলেন। তো আমি বুঝিয়ে বললাম। সার্জিও গরের সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক বার্তা সামনে আসছে। প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন, যেখানে উঠে আসে ব্যবসা বাণিজ্য ও জ্বালানি খাত সহ বিভিন্ন ইস্যু। আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করি। দুজনের বৈঠকের সময় জানা যায় বাংলাদেশকে আগের চেয়ে আরও নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র। ভ্রমণ সতর্কতার মাত্রা লেভেল 3 থেকে লেভেল 2 এ নামিয়ে আনা হয়েছে। এর মধ্য দিয়ে বিগত 6 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতির স্বীকৃতি এসেছে বলে মনে করছে সরকার। সফরের শেষ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। তার এই সফর আগামীতে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। আল-ওয়াহিদুল খান, নিউজ 24। থ্যালাসেমিয়া সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের তথ্য ভান্ডার প্রস্তুত করার তাগিদ দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান। বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। বলেন, সঠিক চিকিৎসা ও জনসচেতনতা তৈরিতে এই তথ্য ভান্ডার জরুরি। দেশে বহু মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। দেশবাসীকে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও শনাক্তকরণ প্রক্রিয়া চালানো যায় সদর হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে। প্রত্যন্ত গ্রামেও উপসর্গ শনাক্ত করা যায়। 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সময় তাদেরকে থ্যালাসেমিয়া সম্পর্কে সম্যক জ্ঞান দেওয়া যায়, অর্থাৎ এর উপসর্গ, চিকিৎসা ও আশ্বস্ত করার পদ্ধতি সম্বন্ধে প্রশিক্ষণ ও অবগত করা যায়। একটি মহল ধর্মের নামে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে এক আয়োজনে এই অভিযোগ করেন তিনি। মন্ত্রী জানান, সংখ্যালঘুদের সুরক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে সম্মিলিত সনাতন পরিষদ। যোগ দেন সরকারের একাধিক মন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, একটি মহল দেশে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চায়। সংখ্যালঘুদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। সকল ধর্মের একটা স্বাধীন সর্বদেশ, এটা জনগণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশটা মানুষের সকলের। আমাদের নেত্রী বেগম খালেদা বলতেন যে আমি কখনোই আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না, আমি মনে করি আপনার এই দেশের সন্তান, আপনার এই দেশের সমান অধিকার আপনার যা আমারও তা। অন্য বক্তাদের কথাতেও উঠে আসে সংখ্যালঘুদের পাশে থাকার প্রতিশ্রুতি। আপনাদের সবার মঙ্গল কামনা করি এবং এই সংগঠনকে
আপনারা পজিটিভ ওয়েতে মানে সেভাবে কাজ করে দেন, আমরা নিশ্চয়ই আপনাদের সাথে আছি, থাকবো। আপনারা দয়া করে আমাদের কাছে বলবেন। আমি খুবই কৃতজ্ঞ যে আপনারা অনেকেই যাচ্ছেন, অনেকে কথা বলছেন। আমি চেষ্টা করছি আমার আন্তরিকতা দিয়ে আপনাদের প্রবলেমগুলি উপস্থাপন করার জন্য। বক্তারা বলেন, এই দেশ সব ধর্মের মানুষের, কেউ যেন সমাজে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সতর্ক থাকতে হবে সবাইকে। সিনিয়র অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশে বন্ধ হচ্ছে না চাঁদাবাজি, কমছে না দুর্নীতি, অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আয়োজনে এই অভিযোগ করেন তিনি। বলেন, দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় সম্মেলন। অংশ নেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, মোড়ে মোড়ে চাঁদাবাজ তৈরি করছে সরকার। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন, তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। কারা করছে? সরকারি দলের লোকেরা করছে। তিনি বলেন, এই সরকারের সময়ে দুর্নীতি বন্ধ হয়নি, উল্টো বেড়েছে। 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি জানান বিরোধী দলীয় নেতা। জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে চললে এদেশের জনগণ এবং আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। শাহনুর রহমান, নিউজ 24, ঢাকা। বলছেন, গলা চেপে 70 দাদিকে হত্যা করল নাতি। হত্যার ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘাতককে গ্রেপ্তারও করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে টাকা ও গয়নার জন্যই এই হত্যাকাণ্ড। এমন ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায়। বৃহস্পতিবার বিকাল 5:40 ফাঁকা বাসায় নিজ রুমে ঘুমাচ্ছিলেন মাহবুবারা বেগম। হঠাৎ রুমে ঢুকে তার গলা চেপে ধরে নাতি আবু তালহা সজীব। কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে পড়ে তার দেহ। এরপর শরীর থেকে স্বর্ণের গয়না খুলে নিয়ে সটকে পড়ে সজীব। সজীব জানত না এই রুমে সিসি ক্যামেরা রয়েছে। নিহত মাহবুব আরা বেগমের একমাত্র ছেলে মাহবুব হাসান রাজধানীর অন্য এলাকায় পরিবার নিয়ে বসবাস করায় ওই রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন। মধ্যরাতে সেই ফুটেজ দেখতে গিয়ে জানতে পারেন পুরো ঘটনা। সাথে সাথে পুলিশকে ফোন দিলে গ্রেফতার করা হয় সজীবকে। বিছানার দিকে তাকায় যখন দেখলাম যে বিছানা এলোমেলো অবস্থা, তখন আমার মনে একটা কামড় দিয়েছে যে কি হলো। এরপর আমি প্রিভিয়াস যে পুরাতন যে রেকর্ডেড ভিডিও সেগুলো চালানো শুরু করলাম। তো ওই ভিডিও চালাতে যেয়ে আমি দেখতেছি ভিডিওতে যে সামহাও কেউ একজন এসে প্রথমে দরজার সামনে দাঁড়াইছে, তাকে দেখছে টেকছে এই করছে, আবার চলে গেছে। এর পরবর্তীতে হুট করে যেই আমার মায়ের গায়ের উপরে বসে তাকে গলা চেপে ধরছে। পরিবারের সদস্যরা জানান, সজীব কিছুদিন আগে বরিশাল থেকে বেড়াতে এসেছিল এই বাসায়। এটার পিছনে মনে হয় টাকাই ফ্যাক্ট। আর ও জানতো যে মাস শেষে তার কাছে টাকা থাকে, 1,20,000 টাকা একটা থাকার কথা তার কাছে, ভাড়াটারা করে। আর এই কথাটা জানতো সে, এই জন্যই আমার মনে হয় যে এটা করেছে। পুলিশের ধারণা, টাকা ও স্বর্ণের জন্যই হত্যা করা হয় 70 মাহবুবারা বেগমকে। যে টাকা পয়সা দাবি করছিল, মানে আত্মীয়ের মধ্যে মনে হয়, ঠিক আছে। ভিডিও ফুটেজ সবকিছু পাওয়া গেছে, ঠিক আছে। আমরা এটা উদ্ধার হয়েছে। আর এটা মানে কিছু মানে আপনার এভিডেন্স পাওয়া গেছে, এভিডেন্স ক্রস চেক করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়টিও তদন্ত করছে পুলিশ। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। গণভোটে দেশের 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দিলেও বিএনপি তা মানছে না, এমন অভিযোগ এনসিপি নেতাদের। সিলেটে দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক একাধিক পথসভায় যোগ দেন তারা। বলেন, দেশে আর কাউকে স্বৈরাচার হতে দেয়া হবে না। সিলেটে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে সীমান্তবর্তী কোম্পানিগঞ্জের সমাবেশে অংশ নেয় এনসিপির কেন্দ্রীয় নেতারা। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গণরায়ের বিপক্ষে যে সরকার টেকাতে পারবে না তারেক রহমান। আপনার স্থানীয় যে এলাকায় আপনার এই মানুষগুলা কষ্ট করে ভোট দিয়েছে, কষ্ট করে আপনাকে নেতা বানিয়েছে, অনেক নিপীড়িত ছিলেন, এখন মন্ত্রী পড়ায় থাকেন। এই মানুষগুলোর দিকে তাকানো প্রয়োজন। যদি মানুষগুলোর দিকে তাকান, আপনি না তাকান 5 বছরে, আগামী ইলেকশনে বা স্থানীয় নির্বাচনে এই মানুষগুলো আপনার দিকে তাকাইবে না।
মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, যদি কেউ আওয়ামী লীগের মতো স্বৈরাচার হতে চায় তাদেরকে রুখে দেয়া হবে। যেই দল গুমের শিকার, খুনের শিকার, মিথ্যা মামলার শিকার, হামলার শিকার, যেই দল 17 বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। হবিগঞ্জে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ এনে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ 10 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 40-50 জনকে আসামি করে মামলা করেছে ছাত্রদল। ওই সংঘর্ষে চোখে গুরুতর আঘাত পাওয়া কিশোর আলিফকে দেখতে বিকেলে চক্ষু হাসপাতালে যান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশে অনুপ্রবেশের সময় টেকনাফের শাহপুরের দ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে এখনও 13 জন নিখোঁজ রয়েছেন। সকালে স্থানীয় জেলেরা 18 জনকে জীবিত উদ্ধার করেন। উপকূল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ে ইঞ্জিন চালিত কাঠের নৌকাটি ডুবে যায়। নৌকায় 31 জন আরোহী ছিলেন। উদ্ধার হওয়াদের মধ্যে 14 জন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং 4 জন মাঝি মাল্লা। পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়। তাদের টেকনাফ থানায় হস্তান্তরের কথা রয়েছে। ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির চক্রের সন্ধান পেয়েছে র্যাব। অভিযান চালিয়ে 4 মাদক ব্যবসায়ীকে গ্রেফতারও করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ আলমগীর, আলী আরমান, মোহাম্মদ শাহজাহান ও সোনিয়া। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে 2000 ইয়াবা, পাউডার জাতীয় কাঁচামাল, উৎপাদনের সরঞ্জাম, 5টি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র উদ্ধার করা হয়। ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার অধীন মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রপাতি সহ 4 জন সক্রিয় মাদকদ্রব্য ইয়াবা উৎপাদনকারী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব 10। ফ্যাসিবাদের ইতিহাস যাতে পুনরাবৃত্তি না ঘটে সে লক্ষ্যে কাজ করছে সরকার, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, সরকার সবসময়ই সতর্ক রয়েছে। নির্দিষ্ট কেউ স্বার্থ হাসিলে ধর্মকে ব্যবহারের অপচেষ্টা চালায়, তাহলে তাদের রুখে দিতে হবে। আপনাদের কাছে দেওয়া ওয়াদা, প্রদত্ত ওয়াদা যদি আমরা পূরণ না করি, ইতিহাস আবারও পুনরাবৃত্তি হতে পারে। আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভাজন তৈরি করার প্রত্যক্ষ, পরোক্ষ, দৃশ্যমান, অদৃশ্যমান কোন চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না। এবার আন্তর্জাতিক সংবাদ। 24 ঘন্টায় মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় ঢুকেছেন অন্তত 60,000 অভিবাসী। আকস্মিক এই জনস্রোত সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তা নিশ্চিতে সেখানে সেনা মোতায়েন করেছে সরকার। বিপজ্জনক এই পথ পাড়ি দিতে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন অন্তত 34 জন। আকস্মিক অনুপ্রবেশকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অবহিত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী। রাতের আধারে সীমান্ত পাড়ি দিচ্ছেন হাজার হাজার মানুষ। কেউ আসছেন ভাসমান টিউব নিয়ে, তো কেউ আসছেন সাঁতার কেটে, কেউ বা আবার কাঁটাতারের বেড়া টপকে মরক্কো থেকে প্রবেশ করছেন স্প্যানিশ সিউটায়। ইউরোপের বিভিন্ন দেশের মতো স্পেনেও প্রতিনিয়ত অবৈধ অভিবাসীরা অনুপ্রবেশের চেষ্টা চালান। তবে একদিনে 60,000 অভিবাসীর এই অনুপ্রবেশ রীতিমতো ভেঙেছে আগের সব রেকর্ড। এমনকি এর সংখ্যা শহরটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে অভিবাসী ও মানব পাচারকারী চক্রের সংঘর্ষের খবর পাওয়া গেছে। বেশ কিছু গাড়ি পোড়ানো সহ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে তারা। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে পুরোপুরি ভেঙে পড়েছে শহরটির খাদ্য, চিকিৎসা এবং নিরাপত্তা ব্যবস্থা। আমরা যা করছিলাম তা মোটেও ভালো না, আর এতে মজাও নেই। তার উপর এখানে মানুষ মারা যাচ্ছে। গতকাল দুপুরে খাওয়ার পর থেকে আমি কিছুই খাইনি।
এদিকে অবৈধ এই অভিবাসনকে ইউরোপের সীমান্ত নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে প্রতিবেশী দেশগুলো। একে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন ও আক্রমণ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এদিকে সংকট নিয়ে মরক্কোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। আফরিন মৌ, নিউজ 24। গাজাবাসীকে বাঁচাতে অস্ত্র ছাড়তে রাজি হয়েছে হামাস। নিরস্ত্রীকরণ চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তি অনুযায়ী হামাস অস্ত্র ত্যাগ করলে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব। উল্টো চুক্তির কয়েক ঘন্টা পরে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। 1987 সালে গঠিত হামাস গাজার রাজনৈতিক ও সামরিক শক্তির প্রধান উৎস, যারা একাই লড়াই করেছে দখলদার ইসরায়েলি শক্তির বিরুদ্ধে। এবার মার্কিন মধ্যস্থতায় সেই হামাসে সম্মত হয়েছে অস্ত্র ছাড়তে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান গোষ্ঠীটি পিস অফ বোর্ডের সঙ্গে নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করেছে, যা নিশ্চিত করেছে হামাসের শীর্ষ নেতাও। 4 পৃষ্ঠার চুক্তি অনুযায়ী ভারী অস্ত্র, সামরিক স্থাপনার তালিকা করে 14 দিনের মধ্যে নিরস্ত্রীকরণের ধাপ শুরু হবে। আন্তর্জাতিক কমিটির পর্যবেক্ষণে নিরস্ত্রীকরণের পাশাপাশি চলবে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কার্যক্রমও। নিরস্ত্রীকরণের এই ধাপকে গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়ন ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে, যা দীর্ঘ আলোচনা ও সমঝোতার ফল বলে মত বোর্ড অব পিসের শীর্ষ কূটনৈতিক বানিকোলাই মলাদেনোভের। অন্যদিকে গাজার পরিস্থিতি নিয়ে ফের কায়রোয় মিশর, যুক্তরাষ্ট্র, কাতার ও তুরস্কের মধ্যস্থকারীদের বৈঠকের কথা রয়েছে। তবে ইসরায়েল এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। উল্টো চুক্তির কয়েক ঘন্টা পর গাজায় বিমান হামলা চালিয়েছে তারা। নীরব দাস, নিউজ 24। দর্শক, এই ছিল সংবাদে। ধন্যবাদ।